প্রতিটা নদীর একটা নাম আছে, কিন্তু কালী নদীর নাম না, একটা ডাক আছে। যে ডাক শুনলে মানুষ ঘুম ভাঙে না, ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু জেগে ওঠার পর বুঝতে পারে সে আসলে কখনো ঘুমায়নি। আজকের গল্প কালী নদীর ডাক। একটা গল্প যেখানে মৃত্যু শেষ নয়, শুরু হয় সেখানেই যেখান থেকে ডাক শুরু হয়েছিল। আর তুমি কি শুনতে পাচ্ছ? গাঁ ছিল নাম কালিকাপুর। নামটা শুনলেই বোঝা যায় এখানে কালীমাতা শুধু পুজোর দেবী নন, এখানে তিনি জেগে আছেন। গায়ের লোক বলে কালী নদীর কূল বেয়ে যে দেবী নামেন তিনি কালো কাপড় পরেন, চোখ দুটো বাদামি কাদায় ভরা, আর তার হাতে কোনো খড়গ না, ছেলেদের হাড়। কালী নদী আসলে কোনো নদী না, এটা একটা মৃত শাখা, গঙ্গা পদ্মার পুরনো বক্ষ থেকে ছিঁড়ে পড়া একটা অংশ, যেখানে জল এখন মন্থর, বিষাক্ত, আর গভীরতা কোথাও হাত দিয়ে পরিমাপ করা যায় না। গ্রীষ্মে জল কমে গেলে নদীর তলায় দেখা যায় মানুষের মাথার খুলি, ছোট্ট হাড়ের গুচ্ছ, আর কালো কাপড়ে মোড়া কিছু, যা কেউ খুলতে সাহস করে না। গায়ের বুড়ো হাফিজ মিয়া একদিন বলেছিল, বাবা, কালী নদী কখনো মরে না, সে শুধু নিঃশ্বাস ফেলে, আর যখন সে নিঃশ্বাস ফেলে তখনই সে ডাক দেয়। রাফি ছিল ঢাকা থেকে আসা ছেলে, কথা বলে ঢাকাইয়া টোনে, গায়ে টি শার্ট, পকেটে মোবাইল, আর মাথায় একটা নাম্বার, ডকুমেন্টারি ফিল্ম মেকার। কিন্তু তার আসল নাম ছিল রফিকুল ইসলাম, আর আসল কাজ ছিল অতীত খুঁজে বেড়ানো। তার দাদু আব্দুল মান্নান কালিকাপুরের জমিদার ছিলেন। 1971-এ যেভাবে সব গেল, তার মধ্যে কালী নদীর পার ঘেঁষে একটা ঘটনা ঘটেছিল যা কেউ কখনো লিখে রাখেনি। রাফির মা শুধু একবার বলেছিল, তোর দাদু সেদিন নদীর কাছে একটা চুক্তি করেছিল, তাই আমরা বেঁচে আছি। কিন্তু রাফি, চুক্তির শর্ত এখনো খোলা। রাফি ক্যামেরা নিয়ে গায়ে এলো হেয়ার কাটার মরশুমে, যখন ধান কাটা শেষ, আকাশ মেঘলা, আর বাতাসে একটা গন্ধ, নষ্ট হওয়া আম, পচা কাদা, আর কোথাও একটুখানি মানুষের মাংসের গন্ধ। প্রথম রাতেই সে শুনল ডাক। না, কোনো কণ্ঠ না, শব্দ না, একটা অনুভূতি। ঘুম ভাঙতেই তার গায়ে ঘাম, কানে একটা গুঞ্জন, রফি, রফি, আয় তো, দাদু ডাকছে। সে ঘাড় ঘোরালো। কাঠের জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে মেঝেতে, কিন্তু আলোটা কালো দাগ দিয়ে ভরা, যেন কেউ কালি ছিটিয়ে দিয়েছে। আর সেই কালো দাগগুলো একটা ছোট্ট হাতের ছাপ। পরদিন সকালে গায়ের লোক দেখল রাফির পায়ে কাদা, কিন্তু সারা রাত ঘরে ছিল বলে দাবি করছে। আর তার জুতোর তলায় একটা ছোট্ট নখ দিয়ে আঁচড়ানো দাগ, যেন কোনো শিশুর নখ। গায়ের একমাত্র স্কুলের শিক্ষক হাবিবুর রহমান ছিলেন রাফির দাদুর পুরনো চাকরের ছেলে। বয়স 70-এর কোঠায়, কিন্তু চোখ দুটো যেন গভীর জলের মতো স্বচ্ছ, আর তাতে সব দেখা যায়। হাবিব স্যার রাফিকে ডেকে বললেন, তুমি যদি ক্যামেরা নিয়ে কালী নদীর কাছাকাছি যাও, তোমার ক্যামেরার লেন্সে তুমি দেখবে না, সে তোমাকে দেখবে। আর সে যদি তোমাকে দেখে, তুমি আর ফিরবে না। অন্তত যে রফিকুল এসেছিল সে ফিরবে না। রাফি হেসে উড়িয়ে দিল, স্যার, এসব তো গুজব। আমি ডকুমেন্টারি বানাবো, ফোক ট্রেডিশন ইন বাংলাদেশ, লোককথা, সামাজিক প্রেক্ষাপট। হাবিব স্যার তার কথা শেষ করতে দিলেন না। চোখ দুটো এত গভীর করে তাকালেন যে রাফির গলা শুকিয়ে গেল। 1971-এর 9 ডিসেম্বর কালিকাপুরে মুক্তিযোদ্ধা ঢুকছিল। পাকিস্তানি বাহিনী গাঁ ঘিরে ফেলেছিল। তোমার দাদু জমিদার, তিনি বাঁচার জন্যে কিছু দিয়েছিলেন, কিন্তু সেটা কি ছিল কেউ জানে না। শুধু জানে সেদিন রাতে কালী নদীতে 7 জন শিশু নামিয়ে দেওয়া হয়েছিল। সবাই ছিল মেয়ে, সবার বয়স 7 বছর, কারণ 7 সংখ্যাটা দেবীর পছন্দ। আর তাদের গায়ে ছিল কালো কাপড়, একদম সেই কাপড় যেটা মরা মানুষের কাফন হিসেবে দেওয়া হয়। রাফির হাত কাঁপছিল,
কিন্তু কেন কেন শিশু? হাবিব স্যার আস্তে করে বললেন, কারণ দেবী জানতেন বড় মানুষের রক্ত দূষিত, কিন্তু শিশুর রক্ত সেটা নির্দোষ। আর নির্দোষ রক্ত দিয়ে যদি কেউ চুক্তি করে, তবে সে চুক্তি প্রজন্ম পেরিয়ে টিকে থাকে। সেদিন রাতে রাফি আবার ডাক শুনল। এবার শুধু গুঞ্জন না, গান। আমি 7 বছরের মেয়ে, কালী নদীর কূলে বসে আছি। মা ডাকছে, কিন্তু আমি যেতে পারি না, কারণ দাদু আমাদের দিয়েছে। গানটা শেষ হতেই রাফির দরজা আস্তে করে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে জলের ছাপ, যেন কেউ ভিজে পা ফেলে হেঁটে গেছে। ছাপগুলো নিয়ে যাচ্ছে কালী নদীর দিকে। রাফি পরদিন ভোরে উঠে ক্যামেরা নিয়ে নদীর পাড়ে গেল। বাতাসে শিশির, জলের ওপর কুয়াশা, ঘন সাদা, যেন কোনো শবযাত্রার কাফন। পাড়ে ছড়ানো কালো কাপড়ের টুকরো, একটা ছোট্ট হাতের আংটি, পিতলের, মাঝে একটা কালো পাথর, আর একটা পোড়া মাটির পাত্রে লাল মাটি, কাঁচা দুধ আর একটুখানি রক্ত, এখনো তাজা। সে ক্যামেরা চালু করল। লেন্সে ধীরে ধীরে কুয়াশা কাটছে। তারপর একটা মেয়ে, বয়স 7-8, গায়ে কালো কাপড়, কোমর পর্যন্ত ভেজা, পা দুটো কাদায় মাখা, চুল লম্বা কিন্তু জলে ভিজে মুখের ওপর লেগে আছে। সে নদীর ধারে কিছু একটা আঁকছিল, মাটির ওপর হাত দিয়ে। রাফি লেন্স জুম করল। মেয়েটা আঁকছে একটা মুখ, অদ্ভুত মুখ। মুখে চোখ নেই, জায়গায় জায়গায় কাদার গুটি। মুখের মাঝখানে একটা ছিদ্র, যেন মুখ কেটে দেওয়া হয়েছে, আর সেই ছিদ্র থেকে ঝরছে জল, কিন্তু জলটা লাল। রাফির হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে ধীরে ক্যামেরা নামালো মেয়েটাকে সরাসরি দেখতে। কিন্তু যখন সে নিজের চোখে তাকালো, সেখানে কেউ নেই, শুধু মাটিতে আঁকা মুখটা আছে। আর সেই মুখের ঠিক নিচে একটা ছোট্ট হাতের ছাপ, যে হাতের আঙুল 4টে, আর পঞ্চম আঙুলটা কাটা। সেদিন বিকেলে হাবিব স্যার একটা বই নিয়ে এলেন, পুরনো, ছাপানা, হাতে লেখা। বইয়ের নাম কালী নদীর ডাক, একটি প্রার্থনা। লেখক মৌলভী আব্দুল হাকিম, 1948। প্রথম পাতায় লেখা, যদি কেউ নদীর ডাক শোনে, সে জানো ডাকটা তার জন্যে নয়, ডাকটা তার পূর্বপুরুষের ঋণ আদায়ের জন্যে। আর ঋণ যদি না শোধ করা হয়, তবে সে বংশ ধরে ডাক করবে, যতক্ষণ না সমান সংখ্যক নির্দোষ আত্মা নদীতে নামানো হয়। রাফি পাতা উল্টালো। পাতা 7 মেয়ের তালিকা। 1 সাবেকা বেগম, বাপের নাম আব্দুল মান্নান। জামিলা খাতুন, বাপের নাম আব্দুল মান্নান। রহিমা, বাপের নাম আব্দুল মান্নান। 7 ফেরদৌসি, বাপের নাম আব্দুল মান্নান। সবার বাপের নাম আব্দুল মান্নান। রাফির গা থেকে রক্ত শুকিয়ে গেল। এটা মানে হাবিব স্যার আস্তে করে বললেন, তোমার দাদু শুধু চুক্তি করেননি রাফি, তিনি নিজের মেয়েদের দিয়েছিলেন। 7 মেয়ে, তার স্ত্রীর গর্ভজাত, কারণ তিনি মনে করেছিলেন তার মেয়েরা তার সম্পত্তি, আর সম্পত্তি দিয়ে চুক্তি করা যায়। কিন্তু দেবী জানতেন মেয়ে সম্পত্তি নয়, মেয়ে হল প্রতিশোধের বীজ। রাত বাড়ছে। ক্যামেরায় রাফি দেখল নদীর জল উঠছে, কিন্তু বর্ষা না, জোয়ার না, জল উঠছে অদৃশ্য শ্বাসের সাথে। তারপর জলের ওপর একটা ছায়া, একটা মহিলা, গায়ে কালো শাড়ি, চুল খোলা, মুখে কাদা। তিনি জলের ওপর দাঁড়িয়ে আছেন, পা ডুবছে না। তিনি রাফির দিকে তাকালেন। তার চোখ দুটো খালি গর্ত,
কিন্তু ভেতরে জ্বলছে দুটো ছোট্ট শিখা। তার হাতে একটা ছোট্ট হাত, কেটে নেওয়া, আঙুল 4টে, আর পঞ্চম আঙুলটা কাটা। রাফি দৌড়ালো ক্যামেরা ছেড়ে দিয়ে। সে জানতো এটা স্ট্রপ নয়, এটা আহ্বান। নদীর ধারে পৌঁছে সে দেখল 7টা ছোট্ট মূর্তি বসে আছে, সবাই কালো কাপড় পরা, সবার মুখে কাদা, সবার হাতে একটা করে পিতলের আংটি, যেখানে কালো পাথর। মাঝখানের মেয়েটা উঠে দাঁড়ালো। সে বলল অদ্ভুত গলায়, যেন জলের মধ্যে কথা বলছে, তুমি এসেছ, আমরা জানতাম, কারণ তোমার রক্তে আমাদের ডাক আছে। দাদু আমাদের দিয়েছি। কিন্তু তিনি জানতেন না, মেয়েদের রক্ত ফিরে আসে। আমরা ফেরত এসেছি, আর এবার তোমার পালা। রাফি পিছিয়ে গেল। তার পা পিছলে পড়ল নদীর ধারের কাদায়। কাদা যেন জীবন্ত, সে তাকে টানছে, তার পা ডুবছে। তারপর সে দেখল কালী নদীর জল ফাটছে। মাঝখানে একটা ফাঁক, যেন মুখ খুলেছে। ভিতরে অন্ধকার, কিন্তু অন্ধকারে হাজারো ছোট্ট হাত হাত বাড়িয়ে আছে। সবাই ডাকছে, রফি, রফি, আয় তো। দাদু ডাকছে, আমরা ডাকছি, তুমি আমাদের। তার শেষ স্মৃতি, একটা হাত তার কপালে রাখল, ঠান্ডা, ভিজা। মেয়েটার আওয়াজ, তুমি যদি বাঁচতে চাও তোমাকে দিতে হবে, কিন্তু এবার 7 জন নয়, 1 জন হলেই হবে, কারণ তুমি নিজে 7 জনের সমান। তারপর সব অন্ধকার, জল, ঠান্ডা, ভারী, আর একটা গান, ওরে কালী নদী, আমায় ডাকিস না কেন? তোর কুলে বসে আছি, কিন্তু এবার আমি যাব। পরদিন সকালে গায়ের লোক দেখল ক্যামেরা পড়ে আছে নদীর ধারে। মেমোরি কার্ডটা খুলে দেখা গেল সব ভিডিও মুছে গেছে, শুধু একটা ফাইল আছে, final.mp4। ভিডিওটা চালানো হলো। প্রথম 4 মিনিট রাফি নদীর ধারে দাঁড়িয়ে বলছে, হ্যালো, আমি রফিকুল, আমি এখন কালী নদীর কিনারায়। তারপর স্ক্রিন কাঁপে। রাফি হঠাৎ চিৎকার করে, ওই দেখো, ওই মেয়েটা। ক্যামেরা ঘোরে, লেন্সে কিছু দেখা যায় না, শুধু কুয়াশা। তারপর একটা শব্দ, টপ টপ, জল পড়া। তারপর লেন্সে আস্তে করে একটা মুখ ভাসে, কাদা মাখা, চোখ নেই, মুখের মাঝখানে একটা ছিদ্র, যেখান থেকে জল ঝরছে। তারপর সেই মুখ ক্যামেরার দিকে এগিয়ে আসে। দৃশ্য পূর্ণ হয়ে যায় কাদার রঙে। শেষ ফ্রেমে একটা হাত লেন্স ছুঁয়ে দেয়, আঙুল 4টে, পঞ্চমটা কাটা, স্ক্রিন কালো। তারপর লেখা ওঠে রক্তের মতো লাল রঙে, তুমি যদি এই ভিডিও দেখছো তাহলে তুমিও ডাক শুনেছ, কারণ রক্ত মিথ্যে বলে না। কালী নদী অপেক্ষা করছে, তুমি কি আসবে? ক্যামেরা আর কেউ স্পর্শ করেনি, কিন্তু গাঁয়ের লোক জানে কালী নদীর ডাক কখনো শেষ হয় না, শুধু বদলায় ডাকা হওয়ার ক্রম। 3 মাস পর এক বৃষ্টির রাতে হাবিব স্যার নদীর ধারে বসেছিলেন। তার হাতে একটা পুরনো ডায়েরি, রাফির। শেষ পাতায় লেখা, আমি জানি আমি ফিরব না, কিন্তু আমি চাই না এই গল্প মরে যাক, কারণ যদি কেউ এই ডাক শোনে সে যেন বুঝতে পারে মেয়েদের রক্ত কখনো ভুলে যায় না। আমার দাদু ভুলেছিলেন, আমি ভুলতে পারিনি। এবার তোমার পালা। হাবিব স্যার ডায়েরিটা নদীর জলে ছুঁড়ে দিলেন। জল খেয়ে নিল, কিন্তু পাতাগুলো ভাসল না, ডুবে গেল সোজা, যেন কেউ টেনে নিচ্ছে। তারপর একটা শিশুর হাসি দূর থেকে, জলের নিচ থেকে। হাবিব স্যার ঘাড় ঘোরালেন। পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে, হাতে একটা ক্যামেরা, তার মুখে কাদা, আর মাথায় রাফির মোবাইলের স্ট্র্যাপ। সে বলল, স্যার, আপনি কি আমাদের গল্প শুনবেন? হাবিব স্যার চুপ করে রইলেন, তার চোখে জল, কিন্তু সেটা বৃষ্টি না। মেয়েটা হাসল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল জলের দিকে। জল তাকে গিলে ফেলল, কিন্তু আগেই
ক্যামেরাটা মাটিতে ফেলে দিয়ে গেল। পরদিন সকালে এক ছেলে ক্যামেরাটা পেল। মেমরি কার্ড খুলে দেখল একটা নতুন ফাইল, নাম next.mp4। গল্প এখানে শেষ নয়। গল্প কখনো শেষ হয় না, কারণ ডাক এখনো চলছে। তুমি শুনেছ, এখন তুমি জানো। কালী নদী কাউকে বাধ্য করে না, সে শুধু ডাকে। আর যে ডাক শোনে, সে পছন্দ করে না, সে উত্তর দেয়। তুমি কি উত্তর দিবে, নাকি চুপ করে থাকবে যতক্ষণ না তোমার নাম ডাকা হয়?